নরেন্দ্র মোদীর একাধিকবার ভোট প্রচারও কোনো কাজে এলো না। বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে হাতের মুঠোয় কর্ণাটক। 43%-এরও বেশি ভোট পেয়ে কর্ণাটকে সরকার গড়তে চলেছে কংগ্রেস। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপশাসন এবং বিজেপি বিরোধী বিকল্প নেতৃত্বের উপর মানুষ আস্থা রাখছে বলেই কর্ণাটকের এই ফল বলে প্রতিক্রিয়ায় জানালেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে তিনি কি বলেছেন শুনে নেব। ব্যাপার হচ্ছে এই যে বিধানসভা নির্বাচন, বিশেষ করে একটি রাজ্যের বিধানসভার নির্বাচন, সেটা সামগ্রিক ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সবটাই যে নিরীক্ষণ করা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায় বা বিশ্লেষণ করে তার ফলাফল নির্ণয় করা যায়, এমনটা মনে করার কোনো কারণ নেই। অন্তত আমার এই দীর্ঘ 50-52 বছরের রাজনৈতিক জীবনে আমি বহু রাজনৈতিক দলের উত্থান পতন দেখেছি, ক্ষমতায় আসতে দেখেছি, তলিয়ে যেতেও দেখেছি, 2 থেকে 300 আসনেও পৌঁছতে দেখেছি, আবার 300 থেকে 2-এ নামতেও দেখেছি। রাজনীতিতে এই যে প্রকারভেদ এবং রাজনীতিতে এই যে এক কথায় বলতে গেলে, সহজ বাংলায় বলতে গেলে উত্থান পতন, এটা কিন্তু সবটাই নির্ভর করে মানুষ সেই দলের কর্মপদ্ধতিকে কতখানি গ্রহণ করতে পারছে, কতখানি পারছে না তার উপরে। কিন্তু কর্ণাটকের এবারের যে নির্বাচনটা হলো, এটা কিন্তু ঠিক স্বাভাবিক একটি রাজনৈতিক নির্বাচন শুধু ছিল না। এই রাজনৈতিক নির্বাচনের তলদেশে কিন্তু আরেকটা ফল্গু ধারার মতো স্রোত ভারতীয় জনতা পার্টি প্রবাহিত করে দিয়েছিলেন। সেটি হচ্ছে এই যে সামাজিক জীবনে তারা তাদের ভাষায় যে বিবর্তন, সেই বিবর্তনটা তারা যে আনতে চাইছিলেন, সেটা কতখানি সাকসেসফুল হচ্ছে কিংবা হচ্ছে না, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চেয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর বিভিন্ন জায়গায় বক্তৃতা, জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে, শ্রীরামের নামে স্লোগান দিলে অন্যায় কিছু নয়, ভুলও কিছু নয়, কিন্তু মনের ভেতরে যেটা অন্তঃসলীলার মতো প্রবাহিত হয়ে গেছে, সেটা হচ্ছে রাম নাম নয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কমিউনিটির চিন্তাধারাকে সম্পূর্ণভাবে বলবান করা এবং সেটাকে ছড়িয়ে দেওয়া সারা ভারতের ভূমণ্ডলের মধ্যে। প্রদীপ, সেজন্যই ওরা টেস্ট করতে চেয়েছিলেন যে কর্ণাটকে এই ধারাটাকে মানুষ কতটা গ্রহণ করবে। দেখা গেল গ্রহণ করে। বিজেপির কিন্তু ভোট প্রাপ্তির হার কিচ্ছু কমেনি। তারা আগেও যা ভোট পেয়েছিল, এবারেও তাই ভোট পেয়েছে। কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং জেডিএসের সব থেকে বেশি ক্ষতিটা হয়েছে। জেডিএসের যে ভোট পার্সেন্টেজটা ওরা পেত, সেটা শিফট করেছে কংগ্রেসে। তো বিজেপির আসন প্রাপ্তি হয়তো শতাংশের ভোট পার্সেন্টেজের অনুযায়ী খুবই কম, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট 37%। সেটাই আছে। তাহলে আমি আসছি, সেই জায়গায় আমি আসছি। দেখুন, ভোট পার্সেন্টেজটা বাড়া এবং কমা, এটা নির্ভর করে 3টে ফ্যাক্টরের উপরে। প্রথম হচ্ছে যে বুথ স্তরে কোন রাজনৈতিক দলের সংগঠন কি প্রকারে আছে, কতটুকু আছে বুথ স্তরে। দ্বিতীয়ত হচ্ছে বুথ স্তরে কর্মী যারা আছে, তারা কতটা ভোটকে টানতে পারছেন তাদের ফোল্ডে, তাদের বাক্সে। তৃতীয় হচ্ছে ভোট অ্যাপারেটার্স, মানে ভোট যন্ত্রটাকে যারা নিয়ন্ত্রণ করে, সেই পলিটিক্যাল পার্টির কর্মীরা কতখানি মানুষকে কনভিন্স করতে পারছে তাদের চিন্তাধারায়। কর্ণাটকে কি হলো, কংগ্রেসের কর্মীদের কাছে বিজেপির কর্মীরা যায়নি, তারা আইসোলেট করে দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেসের কর্মীদের। তারা দুটো ভাগ করে নিয়েছিলেন, একটা হচ্ছে বিজেপির কর্মী আর একটা হচ্ছে ফ্লোটিং কর্মী। বিজেপির কর্মীদের কাছে ওরা বহুবার গেছে, 10 বার গেছে। মনে হচ্ছিল বিজেপি যদি ভেঙে যায়, কারণ করাপশান ইস্যুতে ওরা ভয় পেয়ে গিয়েছিলেন, সেই জন্য ওইখানটায় ওরা বারবার গেছে। আর ফ্লোটিং মাসের কাছে কিন্তু গেছে অপেক্ষাকৃত কম বাড়ে, যে জন্য ওদের ভোটটা কিন্তু ইনট্যাক্ট রয়ে গেছে। কিন্তু ভোটটা ইনট্যাক্ট থাকলে কি হবে, ভোটের পার্সেন্টেজটা যদি এক্সপানশন না হয়, বৃদ্ধি না পায়,
তাহলে তারা জিতবে কেমন করে? তার একটা বলিষ্ঠ কারণ হচ্ছে এই, আপনি যদি দেখেন ভোটে পার্সেন্টেজ কমা ওঠার সঙ্গে নির্ভর করে যে ভোটের পরিমাণ বাড়লো কি কমলো। ভোটের সংখ্যাও তো বেড়ে গেছে। ভোটার লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন আগে যে ভোটার লিস্ট যেখানে 100 তবে টাকা ছিল, একটা অভিযোগ কেউ করতে পারেননি, যেটা আমাদের খুব ভালো লাগলো, কোনো সন্ত্রাস, ভোট লুট, রিগিং, না এসবের কোনো গল্প নেই। শুধু পশ্চিমবঙ্গে, সারা ভারত থেকে সন্ত্রাস, ভোটের দিনে সন্ত্রাস, ভোটের আগে সন্ত্রাস, ভোটের পরে সন্ত্রাস, এবং ভোট লুট এবং ধমকানো চমকানো, পুলিশকে ব্যবহার করা, এই রাজনীতিতে সারা ভারতবর্ষ থেকে ধীরে ধীরে মুছে প্রায় শেষ হয়ে এসে শুধু বেঁচে আছে পশ্চিমবাংলা। এটা আমাদের চরম দুঃখের এবং দুর্ভাগ্যের। অথচ এই বাংলাই ভারতবর্ষকে শিক্ষা দিয়েছিল রেনেসাঁ কী করে আনতে হয়, সমাজ জীবনে বিপ্লব কী করে আনতে হয়, সাহিত্যের মধ্যে নতুন দর্শন কী করে আনতে হয়। এই যে একটা বিপ্লবিক চিন্তা যা আমরা যুগ যুগ ধরে বাংলার মাটিতে পেয়েছি, সেটাকে নস্যাৎ করার কি প্রয়োজন আছে তা আজও আমার মাথায় ঢুকছে না। প্রদীপ দা, একটা ট্রেন্ড আপনি দেখুন, 5 বছর আগে পিছিয়ে যান, 2018 রাজস্থান কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি নিয়ে দখল করলো, ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল অ্যাবসলিউট মেজরিটি নিয়ে দখল করলেন, কমলনাথজি মধ্যপ্রদেশে এলেন, আর এই কর্ণাটকে জেডিএস আর কংগ্রেসের সরকার হলো। তার 1 বছরের মধ্যে লোকসভা ভোট হলো। এই সবকটা রাজ্য থেকে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তাহলে বিধানসভার ভোটের পার্সপেক্টিভ আর লোকসভার ভোটের পার্সপেক্টিভ আলাদা। যেখানে নেতৃত্বের প্রশ্নে গণভোট হচ্ছে, সেখানে বোধহয় নরেন্দ্র মোদীর প্রতিস্পর্ধী রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো দেশের মানুষের সামনে আসেনি। কি বলেন আপনি? না, এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। এটা ঠিকই যে নরেন্দ্র মোদীজির বিকল্প রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান ভারতবর্ষের ঠিক সেই লেভেলে আসেনি, কিন্তু আসেনি মানে আসছে না এটা মনে করারও কোনো কারণ নেই। এটা বরং মনে করার কারণ যথেষ্ট পরিমাণে আছে। বিকল্প নেতৃত্ব কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে এবং মানুষের আস্থা তাকে ঘিরে তৈরি হতে আরম্ভ করেছে। কর্ণাটক কিন্তু তার মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই, যেখানে ভারতের প্রধানমন্ত্রী, যেটা আমার বারবার মনে হয়েছে এবং আমার ধারণা বহু মানুষই যারা আমার কথা শুনবে আপনাদের মাধ্যমে একমত হবেন, প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে, তারা মুখ্যমন্ত্রী, তারা প্রধানমন্ত্রী, তারা অ্যাবাভ অল। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারা তাদের দলের কথা 100 বার বলবেন, কিন্তু তারা যদি দলের বক্তব্য বলতে গিয়ে অন্য দলকে মিনিমাইজ করতে শুরু করে দেন, অন্য দলকে কুৎসিত ভাষায় আক্রমণ করতে শুরু করেন, তখন কিন্তু মানুষের মনে ধাক্কাটা লাগে, এ তো আমার মুখ্যমন্ত্রী, এ তো আমার ভারতের প্রধানমন্ত্রী, এর কাছ থেকে তো এটা শুনতে চাই না। সুতরাং প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রিত্বের আসরে থাকতে হবে। সেই জায়গাটার থেকে তিনি যখনই সরে এসেছেন তখনই কিন্তু পতন হয়েছে। পশ্চিমবাংলায় হয়েছে, কর্ণাটকেতে হয়েছে, ভবিষ্যতে আরও অনেক প্রদেশে কিন্তু এই ধারায় চললে কিন্তু হতে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কে মুখ্যমন্ত্রী হবেন কর্ণাটকে, সিদ্ধরামাইয়া না ডিকে শিবকুমার? দেখুন, এটা তো আমার পক্ষে বলা একেবারে অসম্ভব ব্যাপার। আমার নিজের ধারণা লিঙ্গায়েতকে প্রতিনিধিত্ব করেন যিনি, তার হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। সুতরাং আমি যদ্দূর খবর পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধরামাইয়া, তার সম্ভাবনা আছে। তবে এটা সকলেই যেটা বলেছেন যে সমস্ত বিধানসভার সদস্যরা তো বসবেনই এবং দিল্লির যারা নেতৃত্বে আছেন তারাও সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা জায়গায় উপনীত হবে। সচিন পাইলট আর অশোক গেহলটের দ্বন্দ্ব কিন্তু মিটছে না। দেখুন, সচিন পাইলট এবং অশোক গেহলটের যে দ্বন্দ্ব, এটা মিটেছে কি মেটেনি, এটা কংগ্রেস দলের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। আপনি যদি 1885 সাল থেকে এই 2023 পর্যন্ত প্রায় 138 বছরের ইতিহাস দেখেন কংগ্রেসে, আমার কাছে নেই এতগুলো বই, থাকলে আমি প্রেজেন্ট করতাম। এই 5 খণ্ড কংগ্রেসের ইতিহাস বললে পরে
আমি পড়েছি। আমি হেন যুগ দেখিনি, হেন স্টেট দেখিনি যেখানে চেয়ার ছোড়াছুড়ি হয়নি। বাংলাতেও হয়েছে। এ বাংলাতে নেহরুজিকে যখন চেয়ার ছোড়ে মারতে গেছে, দৌড়ে উনি বিধানরায় বাড়িতে ঢুকে গিয়েছিলেন। তো কংগ্রেসের এটা কিছু ব্যাপার নয়, কালচার। এইটা না থাকলেই বরং কংগ্রেসের মনে হয় যে কংগ্রেসটা হলোটা কি। ওই কোন এক সাংবাদিক বলেছেন না, জীবনটা শুকিয়ে জীবনের আনন্দ শুকিয়ে যায়, মেহেরবাবু বলেছেন। সুতরাং কংগ্রেসে ওটা থাকবে, ওটাকে নিয়ে কচলে কোনো লাভ নেই। কিন্তু ওটা নিয়েই কংগ্রেস 57-58 বছর ভারত শাসন করেছে, আরো 57-58 বছর করে। ভারত জোড়ো যাত্রার একটা ইম্প্যাক্ট পজিটিভলি পড়েছে কর্ণাটকে, কোনো সন্দেহ নেই, কিন্তু গুজরাটে পড়লো না। কারণ আছে, সুন্দর ব্যাখ্যা দিতে মোদিজি আমি ভূমিপুত্র একটা সেন্টিমেন্টাল অ্যাপ্রোচ ভীষণভাবে কাজ করেছে। আমার মনে আছে মল্লিকার্জুন খার্গে তার একটা বক্তৃতায় বলেছেন যে প্রধানমন্ত্রী বলছিলেন গুজরাটে গিয়ে আমি ভূমিপুত্র, আমিও তো কর্ণাটকের ভূমিপুত্র, তো উনি যদি চান তাহলে আমি কেন চাইতে পারি না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে গুজরাটে তোরা ক্ষমতায় ছিল, ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার জন্য গভর্নমেন্ট মেশিনারিকে যেভাবে প্রয়োজন সেভাবে তারা ইউটিলাইজ করে। অ্যান্টি ইনকামবেন্সি দেখলাম না, বেড়ে গেল আসন, পার্সেন্টেজ অফ ভোট। এতদিন ক্ষমতায় থাকার পরে অ্যান্টি ইনকামবেন্সি ছাপই পেলাম না। কোথায়? গুজরাটে। হ্যাঁ, সেটাই তো বলতে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে ওরা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা ওরা মানে কার্যকরী হতে দেয়নি। তার কারণ হচ্ছে পাবলিকের মধ্যে ওরা এমন কিছু কর্মসূচি চালু করেছিল যেগুলো ওকে জনসাধারণ মনে করেছিল আমি তো পাচ্ছি, আমার রাজনীতির মধ্যে এত ঢোকার দরকারটা কি আছে। এই জায়গাটায় কিন্তু ওরা সাকসেসফুল হয়েছিল, এবার সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস যেটাকে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে এত অর্থ ছড়ানো হয়েছিল বিপুল পরিমাণে, যেটাকে কমব্যাট করার ক্ষমতা কংগ্রেসের ছিল না। এবং জনগণের মধ্যে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা, যেটা কংগ্রেসের ওই এলাকার কংগ্রেসীদের দ্বারা সম্ভবপর হয়ে ওঠে। এবং রাহুল গান্ধী ওয়াজ ভেরি রিলাক্টেন্ট অ্যাবাউট। না, রাহুল গান্ধী তো যেহেতু পদযাত্রায় তিনি ব্যস্ত ছিলেন বলে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। উনি যদি যেতে পারতেন তাহলে পরে চেয়ার হয়তো আরও কিছু পরিবর্তন হতো। কিন্তু যেহেতু পদযাত্রাটা তার কাছে পলিটিক্যাল ফাইট ছিল না, পদযাত্রার একটা দর্শন, একটা বলতে গেলে তিনি যেন একটা সাধনার মার্গে নিজেকে নিয়ে যেতে চেয়েছিলেন, যে আমি মানুষের সঙ্গে মিশ্রিত হতে চাই, আমি ঘৃণা নয় প্রেমের সঙ্গে মিলিত হতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, মানুষের কথা শুনতে চাই। এই যে আন্তরিকতার স্পর্শ, তার থেকে উনি সরতে চাননি কোনো পলিটিক্যাল কারণে। তো কর্ণাটক নিশ্চয়ই আপনাদের একটা কি বলবো বলবর্ধক হিসাবে কাজ করবে আউটকাম, এবং রিসোর্সের একটা ক্রাঞ্চ যেটা ছিল আপনাদের, সেটাও হয়তো কিছুটা হলে মিটবে। কারণ কর্ণাটক ইজ এ ভেরি রিসোর্সফুল স্টেট লোকসভা নির্বাচনের আগে, সেই জন্য কর্ণাটকের ক্ষমতায় ফেরাটা আপনাদের কাছে একদম ভীষণ রকম জরুরি ছিল। তো তেলেঙ্গানাতে বিজেপি পাখির চোখ করেছে, কংগ্রেস আছে ওখানে, কিন্তু কংগ্রেস খুব ম্রিয়মান। লড়াইটা হচ্ছে ওই কেসিআর ভার্সাস বিজেপি। কর্ণাটকের অভিঘাত তেলেঙ্গানায় কিরকম পড়তে পারে? পড়বে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কেসিআরের বিরুদ্ধে লড়াইটা, কেসিআর যদি বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা করছে, সেখানে কিন্তু কেসিআরের মাথায় একটা অঙ্ক ঘুরছে যে আমিও সর্বভারতীয় নেতা হতে চাই। সর্বভারতীয় নেতা হতে চাইব, দিল্লিতে অফিস তৈরি করা হয়েছে, কিন্তু দিল্লিতে অফিস তৈরি করে সর্বভারতীয় নেতা হতে হবে মনে করলে তো হওয়া যায় না। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সারা ভারতবর্ষব্যাপী যে বিস্তৃতি দরকার সাংগঠনিক স্তরে, সেটা কেসিআরের কোথায় আছে? একেবারেই নেই। সুতরাং কেসিআরকে কিন্তু উনি মুখে যতই বলুন, তাকে কিন্তু ব্যাক করতেই হবে নিজের প্রদেশে, ওই তেলেঙ্গানার মধ্যেই পড়তে হবে। এবং তেলেঙ্গানায় তিনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো
বহু জায়গায় ভীষণ পাবলিসিটি দিচ্ছেন, সমস্ত সংবাদপত্রে ফার্স্ট পেজে পাবলিসিটি। এখানকার কাগজে এখানকার কাগজে বার করে কি লাভটা হচ্ছে? দেশের মানুষকে দেখাচ্ছেন যে উনি বিরাট কাজ করছেন, কিন্তু ওখানকার মানুষ ওর দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন, আদৌ উপকৃত হচ্ছেন কিনা, না এটা পাবলিসিটি সার হচ্ছে, সেটাও করাপশন চার্জেস, এবং করাপশনটা ভয়ঙ্কর আকারে হচ্ছে। দেখুন, পরোপকার করার পেছনে এবং ডেভেলপমেন্ট করার পেছনেও কিন্তু অর্থ আহরণ করার একটা প্রবণতা থাকে, যে আমি ডেভেলপমেন্ট ওয়ার্কটা করব, কাটমানিটা আমার কাছে চলে আসবে। সুতরাং ডেভেলপমেন্ট ওয়ার্কটা সারফেসে থাকবে, পাবলিক ফেসে থাকবে যে আমি ডেভেলপমেন্ট ওয়ার্ক করছিও হয়তো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রোড কনস্ট্রাকশন হচ্ছে, জলের পাইপ বসানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সেটা কি কোয়ালিটিতে হচ্ছে সেটা তো 2 বছর 3 বছর না গেলে বোঝা যাচ্ছে না। তবে আরেকটা জিনিস প্রদীপদা, বিজেপির সঙ্গে কংগ্রেসের যেখানে সরাসরি এটা বলে দিই যে বিজেপির সঙ্গে লড়াইটা কেসিআরের এটা কিন্তু ঠিক হবে না। তার কারণ হচ্ছে লড়াইটা যখন দাঁড়িয়ে যাবে ন্যাশনাল লেভেলে বা তখন কিন্তু দেখা যাবে বিজেপি ভার্সেস কংগ্রেস, তখন কিন্তু কেসিআর কিন্তু সেকেন্ড লোকসভায় পিছিয়ে যাবে। বিজেপির সঙ্গে কংগ্রেসের যেখানে সরাসরি লড়াই হয় সেখানে কিন্তু আপনাদের সাকসেস রেট খুব পুয়ার, 200-তে 8টা আসন, বিজেপি 192টা আসন। হ্যাঁ, সেটা একসময় হয়েছিল, এই 19-এও হয়েছে। হ্যাঁ, সেটাই বলবো, একসময় হয়েছিল। কর্ণাটক নিশ্চয়ই আপনাদের নতুন একটা ইলান ভাইটাল দেবে, কিন্তু কর্ণাটকের শেষ কথা নয়। তো দেখুন, কংগ্রেস যদি 115 না পায় তাহলে কিন্তু কংগ্রেসকে সামনে রেখে উপগ্রহের মতো ওই আঞ্চলিক দলগুলো ওর পাশে আসবে না। তো আপনি কি সেই সম্ভাবনা দেখছেন যে 52 থেকে অন্তত আরো 60-65 এক্সট্রা আসন লোকসভায়? 2 থেকে যদি 300-তে পৌঁছানো যায় তাহলে 52 থেকে 152-তে পৌঁছানোর প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম নেই। এবং ভারতবর্ষের আজকের যে চেহারা, তাতে কিন্তু আমার নিজের ধারণা যে কংগ্রেসের পক্ষে 140-এর উপরে ওঠা কোনো কঠিন হবে না, বরং আরও কিছু বেশিও হতে পারে, একদম অবাক হওয়ার নয়। কারণটা হচ্ছে একটাই কথা শুধু বলছি, মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সারা ভারতবর্ষব্যাপী। যে আমরা একটা পরীক্ষা করেছি, আমরা 2বার পরীক্ষা করেছি, আমরা 3য়বার কিন্তু আবার নতুন করে দেখতে চাই কংগ্রেসকে। আমরা এখানে রাহুল গান্ধী পদযাত্রায় আমরা 2 দিন ছিলাম দিল্লির নির্দেশ অনুযায়ী, আরও অনেকে বেশি জোর অনেক দিন হেঁটেছেন। কংগ্রেসের বহু কর্মী এখান থেকে গেছেন, তারা হেঁটেছেন, এখানকার 2 জন মহিলা কর্মী তারা সবটাই হেঁটেছেন। কিন্তু আমরা এখানে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি ছিল সাগর থেকে পাহাড়, যেখানে আমি এবং ওদের চৌধুরী এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ আমরা হাঁটছিলাম। আমি সবটা হাঁটিনি, হাঁটা সম্ভব ছিল না, কিন্তু যতটুকু হেঁটেছি তাতে আমি লোকের যে কথাগুলো আমার কানে এসছে খুব অর্থবহ। আবার কিন্তু আপনারা আসবেন, আবার কিন্তু আপনারা আসবেন পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যে শুধু বলেছে তা নয়, কংগ্রেস সম্পর্কে মানুষের মনোভূমিতে একটা পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে এবং কংগ্রেসের রিভাইভাল চাই, দরকার, দেশের পক্ষেও দরকার। এইটাই কিন্তু মানুষের মনে হচ্ছে যে আজকে যদি রেলের প্রাইভেটাইজেশন হয়ে যায়, ব্যাংক প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সব কিছু প্রাইভেটাইজেশন হয়ে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অস্তিত্বটা কোথায় থাকবে? মানুষের মধ্যে একটা অস্তিত্ব রক্ষার একটা সংশয় তৈরি হচ্ছে।